এই বঙ্কা, আমাদের যদি এমন বড় একটা ঘর থাকতো না। আমার বড় ভয় করছে রে। কেন কেন ভয় করছে কেন? সব কিছু না জেনে শুধু ওস্তাদের কথা বিশ্বাস করে আমরা এখানে নকরির আশায় চলে এলাম, কিন্তু আমাদের মতো গরিব মুখ্য মানুষ এখানে কি নকরি করবে? আরে কেন, ওস্তাদ বলেছে আমি এখানে নাচা গানা করব আর তুই ঢোলক বাজাবি। খুশি হয়ে বাবুরা আমাদের 1000 টাকা করে মাইনে দেবে, খেতে দিবে, পড়তে দিবে আর থাকতে দিবে। এবার আমরা অনেক বড় লোক হয়ে যাব রে বঙ্কা। আমাদের অনেক টাকা হবে, ঘর বি হবে, আর তারপর বিয়ে হবে, আমাদের ঘর হবে, সংসার হবে, বিয়ে হবে আর হবে আমাদের সন্তান। प्यारी हमारा अमर रहेगा, याद करेगा जहां। प्यारी हमारा अमर रहेगा, याद करेगा जहां। मैं ममता दी हूँ तेरी ख्वाबों की, तुम मेरी साए जहां। ओ प्यारी हमारा अमर रहेगा, याद करेगा जहां। मैं ममता दी हूँ तेरी ख्वाबों की, तुम मेरी साए जहां। ओ जरूर होवे, शादी होवे, संसार होवे और बाल बच्चा भी होवे। শালা কুত্তা, আবার তুই আমাদের পিছু নিয়েছিস? अरे नहीं नहीं, আমি আসি তোদের নগরী পাকা করতে। আমরা তোর মতো জানোয়ারের কাছে নকরি করব, এ কথা তোদের কে বলেছে? बस तू साली बहुत खेल দেখিয়েছিস, এবার তোর খেল আমি খতম করিয়ে দেবে। শয়তানের বাচ্চা, নকরির লোক থেকে এখানে আমাদের টেনে এনেছিস। জরুর আরে চাই না নকরি, চাই না তোদের টাকা। চলে আয় বঙ্কা, চলে আয় এখান থেকে। চলে যাওয়া বললেই কি ছেড়ে দেওয়া যায় সুন্দরী? ব্যানার্জি সাহেব, আপনি একদম কারেন্ট টাইমে চলে এসেছেন আর আপনার মাল নিয়ে আমি হাজির হয়ে গেছি। মাল? সাবাস সাবাস লাল্লু সেট, তুমি আবার মনের মতো খাবার এনে দিয়েছো। শালা সারা দিয়ে যেন যৌবনের ঢেউ উপচে পড়ছে, আর সেই যৌবনের ভাজি ভাজি চুইয়ে পড়ছে বুনো মধুর মিষ্টি গন্ধ। এই মধুটাকেই আজ আমি রাস্তার মৌচাক বলে ভাবিস না যে যখন খুশি মুচি পুয়ে নিবি। বিজলি আমার হবু বউ বটে, আর আমার হবু বউয়ের গায়ে যে শালা হাত লাগাবে তোর হাতগুলো কেটে কুচিয়ে দেবো। বিজলি বিজলি যাবে নি? ওস্তাদ, হ্যাঁ তুই তাহলে এখানে নকরি করতে নিয়ে এসেছিস? হ্যাঁ, বিজলি এখন বাবুদের নাচনে আলে নকরি করবে। ওস্তাদ। তোর পোষালে থাক আর না পোষালে চলে যা। হ্যাঁ যাবো, তবে একা নয়, বিজলিকেও সাথে নিয়ে যাবো। আহ! তোর বিজলি এখন ব্যানার্জি সাহেবের কেনা হয়ে গেছে। এরা মানুষের চামড়া ঢাকা জানোয়ার নয়। ওস্তাদ, 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 রুপিয়ার তোর এত লোভ, বাপ হয়ে তুই বেটিকে
বিক্রি করতে যাইছে তোর শরমে এতটুকু পড়ছে না ওস্তাদ তোর শরমে এতটুকু পড়ছে না কে তোর বাপ আমি তোর বাপ লই ওস্তাদ তুই আমার বাপ লয় তাহলে কি আমি কোথা থেকে এসেছি কি আমার পরিচয় বল ওস্তাদ তুই বল সেদিনে তোর কি দরকার আছে মনে কর না তুই আকাশ থেকে ছিটকে পড়েছিস মনে কর তুই পানের জলে ভেসে এসেছিস আজ আমার সব পরিচয় হারিয়ে গেল রে বঙ্কা আমার বাপ নাই আমার মা নাই জন্ম পরিচয় সব মিলছে কিন্তু তোর আমার পরিচয় কখনো মিথ্যা হবে না বঙ্কা আজ আমি মনসা মন্দিরে গিয়ে তোর স্মৃতিতে সিঁদুর দিয়ে তোকে আমি আমার বউয়ের পরিচয় দেবো বঙ্কা তার আগে ব্যানার্জি সাহেবের দিলে ও নকরি করবে দেব আজই আমি ওকে আমার কামনার পোস্টে নকরি দেব তাই তো আজই আমি নেব লজ্জা অরণের ইন্টারভিউ আমরা যাযাবর মানুষের জাত মাঠে ঘাটে খেলা দেখিয়ে পেট ভরাই আবার সন্ধ্যা হলে পথের মাঝে রাত কাটাই তোদের মতো জানোয়ারদের দু পায়ে মারিয়ে আমরা জিন্দগির এতটা পথ হেঁটে এসেছি আর যদি তোরা আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াও বঙ্কি কিন্তু তোদের ক্ষমা করবে না তুইও শুনে রাখ ছোট লোক তোর হবু বউ এই বিজলির জন্য না আমি অনেক আগে থেকেই বাসর পেতে রেখেছি রে কামনার ফুল দিয়ে সাজানো আমার লালসার বাসর ওই বাসরে তোর বিজলি রানীকে মেরুনি বাবুজি ওকে তোমরা আর মেরুনি তুই যদি পারিস এখান থেকে তুই পালিয়ে যা আর নইলে ওরা তোকে না রে বঙ্কা না মরতে হয় দুজনে একসাথে মরবো তবু তোরা পেলে আমি পালাতে পারবো না রে বঙ্কা আমি পালাতে পারবো না এই দাঁড়িয়ে হা করে কি দেখছিস শালাকে মেরে একেবারে শেষ করে দে চোট মোট খুন খারাপি করে কোই কাম না আছে শালাকে বেঁধে গৌড়ানে ফেলে রাখ কাল সবেরে আমি চুরির কেসে পুলিশ স্টেশনে চালান করিয়ে দেবে চলো শালা পুলিশ স্টেশনে যাওয়ার আগে আজকে রাতটা একটু ভালো করে তোকে আমার ঘর বাঁধা হলো নি তাই তো মিথ্যা বানানো মাথায় নিয়ে আমি তোর কাছ থেকে হারিয়ে যেতে চললাম রে বিজলি আমি হারিয়ে যেতে চললাম আসবো রে বিজলি আসবো ভগবান যদি আমায় বাঁচিয়ে রাখে তোর অপমানের বদলা নিতে আমি জরুর আসবো আর সেই এইসব জানোয়ারদের বুকের রক্ত দু হাতে ভরে আমি আমার মনে কালি ধুয়ে দিব রে বুঝলি আমি কালি ধুয়ে দেব এখন ব্যানার্জি সাহেবের পেয়ারার বুলবুল হয়ে গেছে তুই আমাকে জন্ম না দিলেও আমি তোর বেটি আছি ওস্তাদ তুই আমার শরম নরম বাঁচাই দে ওস্তাদ তুই আমাকে বাঁচাই দে
তুই কানিস নি বিজলি, তুই কানিস নি। ওই শালা বঙ্কুর কাছে তুই কতটুকু সুখ পাবি? এখানে এখানে টাকা পাবি, ভালোবাসা পাবি, আর মানুষ নয় ওস্তাদ, তুই মানুষ নয়, তুই একটা পশু আছিস, পশু। লালু স্যার, আমার হিসাবটা তাহলে আরে ভাগ যা, बाद में হবে। এখন ব্যানার্জি সাহেব বিজলি রানীকে মৌজ বানাবে, মৌজ। বাবুজি নমস্কার। যাসনি ওস্তাদ। ব্যানার্জি সাহেব, হ্যাঁ বলুন স্যার জি। मेरा बाकी रुपया নেন আপনার বাকি। এখন বিজলি রানী আপনার হয়ে গেল। আপনি খাবেন কি রাখবেন সে আপনার ব্যাপার। এ লালু সেন कुछ भी দেখবে না, कुछ भी না, कुछ भी না। আমার সারা মদারম বাজারে तुम हम एक ही कमरे में बंद हो और चाबी खो जाए। तुम हम एक ही कमरे में बंद हो और चाबी खो जाए। तुम हम एक ही कमरे में बंद हो और चाबी खो जाए। शरम धरम जीवन যৌবন সব আমি কিনে নিয়েছি সুন্দরী, সুন্দরী। তাই তো তোর শরমের পাপড়িগুলোকে আমি একটা একটা করে খুলে ফেলবো। তারপর তোর সমস্ত যৌবনের রস পান করে তোকে আমি কত বিক্ষত করে দেবো। মেজো বৌদি, কি ভীষণ সুন্দরী না লাগছে তোমার। তাই বুঝি? হ্যাঁ সত্যি বলছি, মেজর খুব চয়েস আছে, যাকে বলে একেবারে বিউটি কুইন। তোমার লোভ হচ্ছে বুঝি? কি যে বলো না মেজো বৌদি, ক্ষুধার্ত পথিক তার চোখের সামনে যদি একগুচ্ছ রসালো আঙুর দেখতে পায়, সে কি আর স্থির থাকতে পারে? ওই আঙুরের গুচ্ছ আমার নাগালের বাইরে গেলে বলে না যেন আঙুর ফল টক। মেজো বৌদি আর মেজো বৌদি নয়, তোমার আমার মনের চাওয়া পাওয়া যদি এক হয় তাহলে পাওয়াটার বাকি থাকে কেন? আজ থেকে তুমি আমাকে পিউ পিউ বলেই ডাকবে। হ্যাঁ, সবার সামনে আমি তোমার মেজো বৌদি, আর তোমার সামনে আমি তোমার পিউ, শুধু তোমার পিউ। ইউ মাই সুইট হার্ট, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल तुम्ही से किया है, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल तुम्ही से किया है। अब चाहे जो हो जाए मैं दुनिया से अपना डरूं, तू जिसमें प्यार करूं, मैं दुनिया से अपना डरूं, तू जिसमें प्यार करूं। जिसे मैं प्यार करूं, अपना डरूं, तू जिसमें प्यार करूं। পিউলি ও মা, দাদা তুমি এসেছো, এসো এসো এসো। শেখর, এ হলো আমার মানে মাস্তো তো দাদা। আর দাদা, হ্যালো হ্যালো মিস্টার ঘোষাল। ও মা, তোমরা দুজন দুজনকে আগে থেকে চেনো নাকি? হ্যাঁ মেজো বৌদি, ওই কৈলাস বাবুর সঙ্গে আমার স্পেশাল অ্যাপয়েন্টমেন্টটা অনেক আগেই হয়েছে। না কি বলেন মিস্টার দত্ত? শিওর শিওর, তখন যদি জানতাম আপনি পিউলি, আই মিন আমার মাস্তুতো বোনের হাজবেন্ডের ভাই, তাহলে আমাদের সম্পর্কের বন্ধনটা সেদিনই মজুত করে নিতাম।
দাদা, তুমি না, তুমি প্রথম আমাদের বাড়িতে এসেছো, আজ কিন্তু তোমাকে আমি না খাইয়ে কিছুতেই আমি ছাড়বো না। তার জন্য কি আছে, তুই আমার একমাত্র মানে বোন, দেখতে এবার প্রায় আসবো। তা বলে প্রথম দিন এসে না খেয়ে ফিরে যাবেন, আমি মানতে পারছি না কৈলাস বাবু। শত হলেও তুমি আমার মেজ বৌদির মাস্তুতো দাদা, আমার মেজদার বড় কুটুম। না খাইয়ে কি আপনাকে আমি ছাড়তে পারি? মেজ বৌদি, এটা আমার হুকুম। এই ভদ্রলোককে আপনি না খাইয়ে ছাড়বেন না। পিউলি, আমার পিউলি। কৈলাস মাই ডার্লিং, কেমন আছো পিউলি? আমি ভালো নেই। ওই ভাস্করকে বিয়ে করার পরে আমি একদম ভালো। আমার চেয়ে ওর কাছে ওর দাদা বৌদিটা হলো বেশি আপন। আমি জানতাম পিউলি, তোমাকে এইভাবেই কাঁদতে হবে। আমার জন্য তুমি একটা মাস অপেক্ষা করতে পারলে না, হঠাৎ করে ভাস্করকে বিয়ে করে ফেললে। আমি মহা ভুল করেছি। এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো না। এক্ষুনি তা সম্ভব নয় ডালে, চিন্তা কি, আমি তো আবার আসবো। ভাস্করের ভালোবাসার শূন্যস্থান আমি আমার ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। কিন্তু রোজ রোজ আমি তোমায় কেমন করে কাছে পাবো? তাছাড়া ওর দাদা বৌদিটা না বড্ড সেকেলে, তোমাকে এখানে আসতে দেখলে না নিশ্চয়ই ওরা সন্দেহ করবে। সন্দেহ তো না করে, তার ব্যবস্থাও আমাদের করতে হবে। কিন্তু কেমন করে? ভাস্করকে বলে তোমার সংসার থেকে ওদেরকে তুমি আলাদা করে দাও। তোমার সংসারে ওদের কথা বলার অধিকার যেন না থাকে। তুমি ঠিক বলেছো কৈলাস, ওদের জন্য আমি স্বাধীনভাবে চলতে পারি না, নিজের খুশিতে আমি সাজতে পারি না। ওরা হলো আমার চিরশত্রু, আর ওই শত্রুদের আমি ভালোবাসতে শেখো পিউলি, ভালোবাসতে শেখো। কারণ শত্রু যতই নির্দয় হোক, ভালোবাসা দিয়েই তাকে জয় করতে হয়। একই, তুমি অফিসে নাকি বাড়ি ফিরে এলে? কেমন যেন একটু অসুস্থ বোধ করলাম, তাই বাড়ি ফিরে সজা তুমি আমার ঘরে ঢুকে পড়লে। তুমি কি জানো না, আমার ঘরে আসতে হলে পারমিশন নিয়ে আসতে হয়। পারমিশন? আরে স্বামী স্ত্রীর ঘরে আসবে, তার জন্য আবার পারমিশন কিসে? স্ত্রী হলেও আমার পার্সোনাল ব্যাপারে মাথা গোলানোর কোনো অধিকার তোমার নেই। তাছাড়া তুমি কি জানো, আমি আমার দাদার সঙ্গে জরুরি আলোচনা করছিলাম। দাদা? এই ভদ্রলোক তাহলে তোমার দাদা? তা দাদার সঙ্গে কি এমন জরুরি আলোচনা করছিলে যে স্বামীর প্রবেশের ফলে সেই আলোচনায় ব্যাঘাত ঘটলো? কি বললে তুমি? তাছাড়া তোমার যে কোনো দাদা ছিল তা তো আমার জানা ছিল না। মানে ভাস্কর বাবু, আমি বিশেষ কারণে আপনাদের বিয়েতে উপস্থিত হতে পারিনি, তাই আমি আপনার কাছে অচেনা থেকে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। একই পিউলি, তোমাকে না আমি 1000 বার বলেছি এই নোংরা অশ্লীল সাজে তুমি সাজবে না। তাছাড়া তোমার দাদা তোমাকে এই সাজে দেখে কি ভাবছেন বলো তো? না না, আমি কিছু ভাবিনি। আমি পিউলির স্বামী এই নোংরা সাজে ওকে দেখে যেখানে আমারই লজ্জা করছে, আর দাদা হয়ে আপনি বলছেন মানিয়ে নিয়েছেন। আগে আমারও লজ্জা করতো, এখন অবশ্য তা মানিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা। না এসে কি বলতে চাও তা তুমি স্পষ্ট করে বলো। আমি তোমায় স্পষ্ট করে শেষবারের মতো বলে দিচ্ছি পিউলি, এই অর্থ উলঙ্গিনীর সাজে তুমি আর সাজবে না। অর্থ উলঙ্গিনী? হ্যাঁ হ্যাঁ, অর্থ উলঙ্গিনী। পিউলি, তুমি তো আমার বৌদিকে দেখেছো, আর ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিজের চেহারাটাকে দেখেছো। এখনো কি চিনতে পারলে না কোনটা সুন্দর আর কোনটা অসুন্দর? চেনার কোনো প্রয়োজন নেই। পিউলি, তুমি আমার স্ত্রী, তার চেয়েও বড় পরিচয় তুমি এই বাংলার চিরন্তন শাশ্বত বধূ। যে বাংলার বধূকে দেখে বিশ্বকবি লিখেছিলেন, বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আঞ্চান, চোখে আসে জল ভরে।
পিউলি, সেই বাংলার বধূ হয়ে তুমি হাত কাটা ব্লাউজ আর নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরেছো। এটা বাংলার গৃহবধূর সাজ নয় পিউলি। তাই বলে তুমি ভেবো না মাথায় এক হাত ঘোমটা দিয়ে কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ পরে আমি লজ্জাবতী লতা সেজে ঘরের কোণে বসে থাকবো। হ্যাঁ, থাকবে থাকবে থাকবে, কারণ এটাই বাংলার বধূরা সাজে। আমার ঠাকুরমা, এমনকি এবাড়ির বড় বউ পর্যন্ত এই সাজেই সেজে এসেছে। ওই সমস্ত পুরনো কুসংস্কার আমি মানি না। নয়তো কি প্রাচীন সভ্যতা অনেকখানি বদলে গেছে, মানুষ আগের তুলনায় অনেক সংস্কার মুক্ত। তাই তো আপনাদের ওই বধূর সাজটাকে ছুঁড়ে ফেলে আমি নিজেকে একটু মডার্ন করে নিয়েছি। পুরনো কুসংস্কারটা মডার্ন করতে গিয়ে আজ তুমি বার বধূর সাজটাকে বেছে নিয়েছো মেজ বৌমা। কি বললেন আপনি? আর বলবো মেজ বৌমা, যে পোশাকে তুমি সেজেছো তাতে তোমার দিকে তাকাতে আমার লজ্জা করছে, লজ্জা। এই পোশাকের মর্ম আপনি কি করে বুঝবেন? আপনার পেটে তো সেই খড় চালে পাঠশালার পুঁথিগত বিদ্যে। মেজ বৌমা, আমার মধ্যে রয়েছে পুরনো কচ খড়ের চালার আধুনিক শিক্ষা, আর তুমি রাজ অট্টালিকায় আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত। কিন্তু এটা বোধহয় তোমার জানা নেই বৌমা, তোমার এই আধুনিক শিক্ষার জন্ম কিন্তু ওই পুরনো খড়চালের পাঠশালায়। কারণ উচ্চ শিক্ষিত হওয়ার আগে তোমাকে একদিন আমার মতো পড়তে হয়েছিল বর্ণ পরিচয়ের অ আ ক খ। একদিন আমার মতো তোমাকেও খড়িমাটির স্লেট দিয়ে লিখতে হয়েছিল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। থামবে কেন? বড়দার প্রত্যেকটা কথার তুমি একটা একটা করে জবাব দাও। তার আগে তুমি জবাব দাও। আর কত অপমান তুমি আমাকে করবে? তোমার ইচ্ছার বিরুদ্ধে তো তোমাকে আমি বিয়ে করিনি, আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাহলে কেন তোমার দাদা আমাকে কথায় কথায় অপমান করবে? অপমান? মেজ বৌমা, দাদার কথায় কখনো বোনের অসম্মান হয় না। কে দাদা? আপনি? আমার দাদা হওয়ার কি যোগ্যতা আছে আপনার? পিউলি, তোমাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। এখন আমার কিছুই বলা হয়নি, এবার একটা একটা করে আমি সব বলবো। আজ এখনই এই মুহূর্তে এই সংসার থেকে আমি আলাদা হয়ে যাব। না রে মেজো না, তুই আমার কথা মুখে আনিস না। তোর বড় ঠাকুর অনেক কষ্ট করে এই সংসারটাকে গড়ে তুলেছেন, তুই যেন এই সংসারটাকে ভেঙে দিস না রে মেজো। তোমাদের সংসারটা গড়তে গিয়ে আমি তো আমার সংসারটাকে ভাঙতে পারবো না মেজো। তাছাড়া তোমরা আমরা কে যে তোমাদের নিয়ে আমাকে সংসার গড়তে হবে? আজকের সম্পর্কটা অস্বীকার করলেও ভাস্কর আমার ভাই, তাই আমি জীবিত থাকতে আমার এই সংসার থেকে কখনো আলাদা করতে পারবো না। ভাস্কর আপনার ভাই হলেও সে কিন্তু এখন আমার স্বামী, আর কোন স্বামীর কাছে তার দাদা বৌদি ভাই বোনের চেয়ে বউ অনেক বেশি আপন। মেজো বললে? তুমি কি বললে পিউলি? দাদা বৌদি সবাই এদেশের থেকে বউ বেশি আপন? মেজ বৌমা তো ঠিক কথাই বলছে রে ভাস্কর, কারণ এই প্রকৃত আধুনিক শিক্ষার কাছে এটাই যে সবচেয়ে বড় কথা। তাই শিক্ষার বিচারে প্রত্যেক স্বামীর কাছে তাদের বউ অনেক অনেক বেশি আপনজন। না, ওর কথায় তুমি দুঃখ পেও না দাদা। ভাস্কর, ও শত চেষ্টা করলেও ও কোনোদিন তোমার কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না দাদা। ভাস্কর যে বলছে রে ভাই দাদা, একটু করে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না দাদা না, কথা শোন মেজো, কথা শোন। এভাবে তুই মাথা গরম করিস না। থামো তুমি, আর তোমাকে ফরং দিতে হবে না। পিউলি
কি তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? শুধু শুধু চোখ রাঙানোই নয়, এবার আমি আমার কর্তব্য করতে বাধ্য হব। এই মুহূর্তে তুমি দাদা বৌদির কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে নাও। অসম্ভব! ক্ষমা যদি চাইতেই হয় তোমার দাদা ক্ষমা চাইবে আমার কাছে। আমার সামনে তুই এবারে বউ গায়ে হাত তুলি হতভাগা। এতকাল তোকে আমি এ শিক্ষাই দিয়েছি, এত নিচে নেমে গেছিস তুই? বল বল হতভাগা, বল। মেজো, তুই কি করলি রে মেজো? তুই কি করলি? তুই ভাসুরের নাম ধরলি? হ্যাঁ ধরলাম। এত দুষ্পর্দা কিনা আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তোলে? মেজো আমায় ক্ষমা করো মেজো বৌমা। না দাদা না, আর আমি কখনো তোমায় অসম্মান করবো না দাদা। আর কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলবো না দাদা। তুমি শুধু দাদা ভাস্কর তোমার স্বামী হওয়ার পর থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে। না দাদা না, আমি কল্পনা করতেও পারিনি। না দাদা, আমি তোমার পর হতে পারি না দাদা। ভাস্কর, কিন্তু আমার মন যে বলছে রে ভাই দাদা তুই যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছিস। না দাদা না, কে যেন তোর হাত ধরে আমাদের কাছ থেকে না দাদা না, অনেক দূরে সরিয়ে যাচ্ছে রে ভাই। না দাদা না, অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বৌমা, বৌমা, আর কখনো আমি তোমায় অসম্মান করবো না, আর কখনো তোমার স্বামীর গায়ে হাত তুলবো না। তুমি যেন আমার শান্তির সংসারটাকে ভেঙে দিও না বৌমা। আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আমার শান্তির সংসারটাকে ভেঙে তুমি চিতার আগুন জ্বালিও না বৌমা, চিতার আগুন জ্বালিও না। শোনো ভাস্কর, তুমি আমার গালে চড় মেরেছো, স্বামী বলে আমি তোমাকে প্রথমবার ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার আমি তোমাকে ক্ষমা করব না। ভাস্কর, বৌদি এখন আমি কি করব তুমি বলে দিতে পারো বৌদি? কেমন করে এই অবুঝ পিহুলিকে আমি বোঝাবো? একদিন সব ঠিক হয়ে যাবে ভাস্কর। মেজর মতো তুই যেন অবুঝ হোস না, তুই একটু শান্ত থাকিস ভাই, তুই একটু শান্ত থাকিস। কোন ভাষায় নিজেকে আমি সান্ত্বনা দেব বৌদি? ভাস্কর, জীবনে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্তের কোনো পথ আজ আমার সামনে খোলা নেই বৌদি। ভাস্কর, এবার বোধহয় আমি পাগল হয়ে যাব বৌদি। না 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 রে ভাস্কর না, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে তো দাদা কিভাবে স্থির থাকবে বল? বৌদি, সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা ছিল সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা ছিল সব বিকিয়ে। সোনার শিকল কেটে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়, ভাবে